নয়নাভিরাম কপোতাক্ষের সৌন্দর্য মুগ্ধ করবে যে কোনো মানুষকে। মহাকবি মাইকেলের স্মৃতি বিজড়িত যশোরের বিখ্যাত কপোতাক্ষ নদের পাড় থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এই নদী এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা, যোগাযোগ, কৃষি এবং বাণিজ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে মহাকবি আবেগে আপ্লুত হয়ে তার বিখ্যাত সেই কবিতা কপোতাক্ষ নদ লিখেছিলেন। এই নদীতেই কিন্তু শৌখিন মৎস্য শিকারীদের আনাগোনা সবসময় লেগেই থাকে। নদীর স্বচ্ছ জল এই অঞ্চলের কৃষি এবং মৎস্য চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, আপনারা দেখছেন এই স্রোতস্বিনী কপোতাক্ষের পাশে আমি এখানে কিন্তু এই এলাকার কৃষকরা কুমড়ার গাছ, বেগুনের গাছ বা বিভিন্ন ধরনের ফসল, সবজির গাছ কিন্তু তারা রোপণ করছে। এইগুলোতে কিন্তু যেহেতু নদী তীরবর্তী জায়গায় এটা যথেষ্ট পরিমাণে উর্বর, আর উর্বর হওয়ার কারণে কিন্তু এখানকার যে কোনো ধরনের ফসল প্রচুর পরিমাণে জন্মে। তাছাড়া এই দিকটাতে যদি একটু দেখায়, দেখবেন এখানে জলাশয় আছে। যেহেতু নদীর পার্শ্ববর্তী জলাশয় ও সব মিলাই কিন্তু এখানে মাছের চাষও পর্যাপ্ত পরিমাণে হয়। নদীর স্বচ্ছ জলে হাঁসগুলো দল বেঁধে সাঁতরিয়ে বেড়াচ্ছে। আবহমান গ্রাম বাংলার যে অপরূপ প্রকৃতি, নদীমাতৃক বাংলাদেশের যে আলাদা একটা সৌন্দর্য আছে, সেটা নদী তীরবর্তী অঞ্চলে না আসলে বোঝা যায় না। নদী ভাঙনের নির্মমতার শিকার হচ্ছে তীরবর্তী অঞ্চলের ফসলি জমি এবং এরকম অসংখ্য গাছ নদীগর্ভে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে। নদীতে মাঝে মাঝে এরকম স্তূপাকৃতির কচুরিপানা আছে। শীতের সময় এগুলোকে মাছের অভয়ারণ্য হিসাবে স্তূপাকার করে রাখা হয়। পানি কমলে এখান থেকে মৎস্যজীবী ভাইয়েরা মৎস্য আহরণ করে। বর্ষাকালে কিছুদিন নদীর যৌবন থাকলেও স্রোতস্বিনী এখন অনেকটাই শান্ত। যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু এখনো জোয়ার ভাটা সম্পন্ন হয়। তারপরেও কিন্তু নদীর অনেক অংশই এখন মৃতপ্রায় বলা যায়। আসুন আমরা সবাই মিলে নদীমাতৃক বাংলাদেশের এই প্রাণ নদীগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। যে যার অবস্থান থেকে সোচ্চার হই। মানবদেহে যেমন অসংখ্য ধমনী এবং শিরা বিদ্যমান, বাংলাদেশের ক্ষেত্রেও নদীগুলোই শিরা উপশিরার মতো প্রবাহিত হচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।